শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। উন্নত চিকিৎসার জন্য রাত 10টায় যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন। রাত 8টায় খালেদা জিয়ার গুলশান 2 নম্বরের বাসা ফিরোজা থেকে রওনা করবেন তিনি। গুলশান 2 নম্বর গোল চত্বরের পর কাকলী গোল চত্বর হয়ে বিমানবন্দরে পৌঁছাবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী গাড়ি। সেখানে ইমিগ্রেশন সহ অন্যান্য প্রক্রিয়া শেষে রাত 10টায় খালেদা জিয়াকে নিয়ে ছেড়ে যাবে এয়ারবাস A319 মডেলের বিমানটি। সোমবার সন্ধ্যায় কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ। সেখানে ভিআইপি প্রোটোকল পাবেন খালেদা জিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের বিদেশ গমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকতে নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ডও। চিকিৎসার জন্য যাচ্ছে, আমরা দোয়া করি যাতে সে সুস্থ হয়ে বাংলাদেশে আইসা আবার বাংলাদেশের হাল ধরে। আমরা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। দীর্ঘদিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাদের মা ছেলে সাক্ষাৎ হবে, এটা আমাদের জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়। একদিকে আনন্দও হচ্ছে, আরেকদিকে কষ্টও হচ্ছে। দুটোর প্রত্যাশা নিয়েই এসেছি, কেননা 7টা বছর বেগম খালেদা জিয়ার জীবন থেকে কেড়ে নিয়েছে এই স্বৈরাচারী সরকার। দর্শক, এ বিষয়ে আরো জানবো। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনেই রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছ থেকে জেনে নেব, রবিন, আর 4 ঘন্টা পর ফ্লাইট, 2 ঘন্টা পর বাসা থেকে রওনা হবেন বেগম খালেদা জিয়া। কেমন দেখছেন বাসভবন ফিরোজার সামনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন, এবং নেতাকর্মীরা নিশ্চয়ই জড়ো হয়েছেন সেখানে। ইশরাত, মূলত রাত 8টার পরপরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের যে বাসভবন ফিরোজা সেখান থেকে বেরোবেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, বিমানবন্দরের উদ্দেশ্যে, যেখানে অপেক্ষায় কাতার আমিরের পাঠানো সেই বিশেষ রয়্যাল অ্যাম্বুলেন্স, যেটি আসলেই রয়্যাল। এবং সেই রয়্যাল অ্যাম্বুলেন্সে তার সহযাত্রী হিসেবে থাকবেন 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক, যেই চিকিৎসকদের অধীনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তার অসুস্থতার পর থেকে আসলে চিকিৎসাধীন ছিলেন। বিশেষ করে ডক্টর AJM জাহিদ হোসেন, যিনি তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য, এবং শাহাবুদ্দিন তালুকদার, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন প্রফেসর FM সিদ্দিকী, নুরুদ্দিন আহমেদ, ডক্টর আল মামুন, যারা দীর্ঘদিন ধরেই আসলে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা করছিলেন। সেই সব 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক, তার হাউস স্টাফ এবং ব্যক্তিগত কর্মকর্তারা, তারাও থাকছেন তার সফর সঙ্গী হয়ে। এবং এর বাইরে যে রয়্যাল অ্যাম্বুলেন্সটি থাকবে, সেই রয়্যাল অ্যাম্বুলেন্সে 4 জন চিকিৎসক এবং প্যারামেডিক্স থাকবেন, তারাও সেই অ্যাম্বুলেন্সে তার সফর সঙ্গী হয়ে যাবেন। এবং রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই করার কথা রয়েছে কাতারের এই বিশেষ অ্যাম্বুলেন্স, এবং সেখান থেকে সরাসরি তারা সেই অ্যাম্বুলেন্সটি পৌঁছাবে দোহায় রাত 1:30 নাগাদ। এরপর সেখানে খানিকটা সময় অবস্থান করে হিথ্রোর উদ্দেশ্যে আবারও গন্তব্য রওনা করবে সেই রয়্যাল অ্যাম্বুলেন্সটি। ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছেন গুলশানে বাসভবন ফিরোজার সামনে, এবং শীর্ষ নেতারা অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিদায় জানাবেন, এবং সেই লক্ষ্যে বলা চলে সেসব প্রস্তুতিও রয়েছে। এবং আরও খানিকটা পর, অর্থাৎ সন্ধ্যে 7টার মধ্যেই বলা চলে শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘটবে এখানটায়, অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে। ইতিমধ্যেই বাইরে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দই আসলে উপস্থিত রয়েছেন। এর বাইরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দকে পুরো সড়কের, অর্থাৎ গুলশান থেকে বনানী হয়ে, তারপর কুর্মিটোলা হয়ে, খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত যেই সড়কটি, পুরো সড়কের দুপাশে যেন নেতাকর্মীরা অবস্থান নেয়, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে, যেন কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এর বাইরে বলা চলে এক ধরনের ভিআইপি ট্রিটমেন্টও পাবেন, অর্থাৎ ভিআইপি ফ্যাসিলিটিস ব্যবহার করে যেন কোনো ধরনের বাধা নির্বিঘ্নেই বলা চলে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর, সেই বিষয়টি নিশ্চিত করবে ট্রাফিকের পুলিশ সদস্যরা। সেই সব প্রস্তুতি, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও ঘন্টা 2 আগেই কথা হচ্ছিল ডক্টর AJM জাহিদ হোসেনের সঙ্গে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য। তিনি বলছিলেন যে সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন, এখন কেবলমাত্র অপেক্ষা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা। বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠ ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা আহমেদ, যিনি এই সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকবেন, তিনি দুপুর নাগাদ তিনি আসলে প্রবেশ করছেন। এর বাইরে অন্যান্য সফর সঙ্গীরা বা ব্যক্তিগত সহযোগী যারা রয়েছেন, তাদের যাবতীয় লাগেজ কিন্তু এখানটাতেই রয়েছে, তারা একসঙ্গেই রওনা
রওনা করবেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস যেমনটি আছে যে অবশেষে উন্নত চিকিৎসা নিশ্চিত হচ্ছে বিদেশে এবং সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, সেই প্রত্যাশার সঙ্গে খানিকটা আবেগ আপ্লুত তারা। তবে সেই আবেগের জায়গাটায় খানিকটা খারাপ লাগা যেমনটি রয়েছে, সেই সঙ্গে ভালো লাগার অনুভূতিও কাজ করছে যে লন্ডনে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 7 বছর পর মায়ের অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হবে, যার মধ্যে দিয়ে তিনিও খানিকটা উজ্জীবিত হবেন, সুস্থ হয়ে আবার দেশে ফেরার একটা সুযোগ তৈরি হবে, সেই প্রত্যাশায় করছেন উপস্থিত নেতাকর্মী। সেই প্রত্যাশায় ব্যক্ত করছেন নেতাকর্মীরা এবং নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাসার সামনে দেখতে পাচ্ছি আমরা। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। রবিন জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের পরিস্থিতি। আমরা এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেতে চাই, সেখানে 8 নম্বর গেটের সামনে রয়েছেন আমার সহকর্মী আকলাকুস সাফা। সাফা, বিমানবন্দরে ঢোকার কথা রয়েছে খালেদা জিয়ার গাড়ি বহরের সন্ধ্যার দিকেই। সাফা, সেখানকার পরিস্থিতি জানাবে এবং বিমানবন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর আমরা জানতে চাই। সেখানে ব্যাপক নিরাপত্তা অবশ্যই নেওয়া হয়েছে। ইশরাত, আমি যেখানটায় আছি, ইশরাত আমি যেখানটাতে আছি সেটি হচ্ছে আপনি নিজেও বলছিলেন 8 নম্বর গেট। এটি মূলত কার্গোর যে গেট, সেই গেটটিতে। এবং এখানকার যে পরিস্থিতিটা এক কথায় যদি বলতে হয় সেটি হচ্ছে পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চাদরে একদমই ঢেকে ফেলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক 3টা-4টার থেকেই কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এই জায়গাটাতে তারা অবস্থান নিয়েছেন। এবং মূল যে সড়কটি, সেই সড়কটি থেকে আসার যে রাস্তা, সেই রাস্তাটিতেও কিন্তু যান চলাচল বেশ সীমিত করে দেওয়া হয়েছে। এবং এয়ারপোর্টের থেকে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো পর্যন্ত আসার যে রাস্তাটি, সেই রাস্তাটিতেও কিন্তু যান চলাচল এখন একেবারেই সীমিত। অর্থাৎ শুধুমাত্র এই নিরাপত্তার কাজে যারা নিয়োজিত আছেন তাদের যে যানবাহনগুলো এবং শুধুমাত্র তাদেরই মুভমেন্টটা এখানে এখন পর্যন্ত অ্যালাউ করা হয়েছে। এমনকি গণমাধ্যমের যে মুভমেন্ট, সেই মুভমেন্টও কিন্তু একদম স্পেসিফিক একটি জায়গায় সেখানে সেট করে দেওয়া হয়েছে। এর বাইরে কেউ আর এখান থেকে মুভ করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিমান বাহিনীর সদস্যরা আছেন, এপিবিএনের সদস্যরা আছে, রেগুলার পুলিশ যারা, তারা তো আছেনই। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তায় এবং রানওয়ের নিরাপত্তায় যারা থাকেন, কিউআরএফ থেকে শুরু করে এপিবিএনের অন্যান্য যে সদস্যরা, তারাও কিন্তু এরই মধ্যে এখানে নিয়োজিত হয়েছেন। এখন আপনি যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে কিছুটা অর্থাৎ ভিতরে ঢোকার পর কিছুটা এগিয়ে গেলে হাতের ঠিক বাঁ দিকেই রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে, যেই এয়ারবাস যেটি অর্থাৎ যেই বিশেষ যে ফ্লাইট কাতারের আমিরের পক্ষ থেকে দেওয়া হয়েছে A319, সেটি সেখানে অপেক্ষমান রয়েছে। এবং এর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা সম্পর্কে যে সুযোগ সুবিধা, চিকিৎসার যে সুযোগ সুবিধা, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে আপনারা জেনেছেন। পুরো বিমানটি কিন্তু আস্ত একটা হসপিটালই বলা যায়। এবং এর যে সুবিধা আছে সেটির মধ্যে যেমন আইসিইউর যে ইকুইপমেন্ট দরকার হয়, সেই ইকুইপমেন্টগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু কাতার থেকে আরও 4 জন যারা মেডিকেল বোর্ডের সদস্যরা যারা, তাদের মধ্যে 2 জন আছেন প্যারামেডিক, তারা এরই মধ্যে উপস্থিত আছেন এবং তারা সেই বিমানটিতেই অবস্থান করছেন। খালেদা জিয়ার সঙ্গে যারা মুভ করবেন আরও 10 জন, সেই 10 জনের মধ্যে ব্যক্তিগত চিকিৎসকরা যেমন আছেন, তার 2 জন পরিচারিকা আছেন এবং হচ্ছে তাকে পুরোটা পথ তার সঙ্গে যাওয়ার জন্য তারা মোট 10 জন কিন্তু সেখানে তারা সেই বিমানটিতে করে তারা যাবেন। এবং এই বিমানটি সরাসরি যাবে না, এটি দোহায় যাবে এবং সেখান থেকে রিফুয়েলিংয়ের একটি ব্যবস্থা করা আছে। সেই রিফুয়েলিংয়ের পর দোহা থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে এবং লন্ডনে পৌঁছানো অর্থাৎ হিথ্রো বিমানবন্দর যেটি, সেই বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি লন্ডন ক্লিনিকে তাকে নিয়ে যাওয়ার যে প্ল্যান, সেই প্ল্যানটি এখন পর্যন্ত করা হয়েছে। কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছিল বিমানবন্দরের যিনি পরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কামরুল ইসলাম, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তিনিও যেটি বলছেন সেটি হচ্ছে যে এই নিরাপত্তা ব্যবস্থাটা তারা একদম শুরু থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে যাতে শেষ হয় এবং খালেদা জিয়া যাতে স্বাভাবিকভাবেই এখান থেকে মুভ করতে পারেন, এবং সেই জন্যই কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাগুলো করেছেন। এবং এইটুকু জায়গায় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে নেতাকর্মীদের কাউকেই সেইভাবে উপস্থিত হতে দেওয়া হবে না। যারাই অবস্থান করবেন তারা বিমানবন্দরের সামনের যে সড়কটি আছে, মূল যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান করবেন, কিন্তু এর মধ্যে ঢুকতে পারবেন না নিরাপত্তার স্বার্থে। সাফা, আপনি দেখাচ্ছিলেন সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দর্শক আমরা দেখছিলাম বিমানবন্দরের যে গেট থেকে 8 নম্বর গেটে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঢুকবে, সেই গেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা জেনেছিলাম তার কাছ থেকে, সাফার কাছ থেকে। এবং এবার আমরা সড়কের সার্বিক পরিস্থিতিও জানতে চাই আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, সড়কে তো নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে জড়ো হচ্ছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমরা জানতে চাই আপনার মাধ্যমে।
এটি একেবারেই স্বাভাবিক। নেতাকর্মীদের কাছে এই খালেদা জিয়ার যে দীর্ঘ প্রতীক্ষার পর চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রা, এটি বহুল কাঙ্ক্ষিত একটি যাত্রাই বলা যায়, এবং সে কারণে বিদায় জানাতে আসলে নেতাকর্মীরা এই যে আগেই যেটি বলা হয়েছিল খালেদা জিয়ার যে বাসা, সেই বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে যেন যানবাহনের চলাচলের ব্যাঘাত না ঘটিয়ে নেতাকর্মীরা আসলে রাস্তার দুই পাশে দাঁড়াবেন, এবং সেই হিসাবেই কিন্তু আমরা দেখেছি মূলত বিকেলের পর থেকে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং বিদায় জানানোর জন্য আসলে অপেক্ষা করছেন। সেই চিত্রটি আসলে এখানে বিমানবন্দরের যে প্রবেশপথ, অর্থাৎ 2 নম্বর টার্মিনালের যে প্রবেশপথ, সেই প্রবেশপথের যে চিত্রটি সেটি যদি আপনি দেখেন, সেটি দেখেও আসলে বোঝা যাবে এখানে নেতাকর্মীরা অনেকেই যারা জানেন না তারা এই পাশ দিয়ে গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু যদিও এই গেটটি দিয়ে আসলে নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত 8 নম্বর গেট, অর্থাৎ কার্গোর যে গেটটি রয়েছে ভিআইপি গেট, সেই গেট দিয়েই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেই কারণে এইখানে কিছুক্ষণ আগে থেকে 10 থেকে 15 মিনিট আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতাটিও একেবারে চোখে পড়ার মতো। এখানে পুলিশ, এপিবিএনের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম এসেছে। তারা এইখানে যেন কোনো ধরনের গাড়ি বা কোনো ধরনের জট যেন তৈরি না হয়, সেই জায়গাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এবং সেটি নিশ্চয়ই আপনি দেখতেও পাচ্ছেন। এবং বেশ কিছু নেতাকর্মী এই জায়গাটিতে দাঁড়ানোর চেষ্টা করছেন বা এখান দিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাদেরকে 8 নম্বর যে গেটটি রয়েছে সেই গেটের দিকে প্রবেশ করার যে জায়গাটি, সেই প্রবেশপথটি দেখিয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গাটি। অর্থাৎ খালেদা জিয়া 8টার দিকে বের হবেন, সেই জায়গা থেকে তার 2 ঘন্টা আগে, অর্থাৎ যেটি বললাম ঠিক 6টা থেকেই মূলত এই জায়গাটার বা বিমানবন্দরের যে প্রবেশের যে জায়গাটা, সেই প্রবেশের জায়গাটার স্মুথলি করার জন্য সেই যে তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনী, সেই তৎপরতা মূলত বন্দর কেন্দ্রিক এখন সেটি চলছে। ব্যাপক নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা সেখানে। সবুজ দেখাচ্ছিলেন আমাদেরকে খালেদা জিয়ার গাড়ি বহর যে সড়ক দিয়ে যাবে বিমানবন্দর সড়ক, সেই সড়কের সার্বিক পরিস্থিতি আমরা দেখছিলাম। এবার আমরা খিলক্ষেতে যেতে চাই, আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন। ফয়সাল, খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে সড়কের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, এবং আপনি যেখানটায় আছেন সেখানকার পরিস্থিতি আমরা জানতে চাই। শুরুতেই যদি বলি, আমার এখানকার পরিস্থিতি আপনি দেখছেন, বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বিমানবন্দরের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু অবস্থান করেছে। বিশেষ করে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত যে পুরো সড়ক রয়েছে তার দুপাশেই কিন্তু অবস্থান নিয়েছে এই মুহূর্তে বিএনপির হাজার হাজার নেতাকর্মী। তারা বিভিন্ন এলাকা থেকে রাজধানীর যে সকল অন্যান্য এলাকা রয়েছে, লালবাগ, নিউ মার্কেট বা পুরান ঢাকা সহ সেই সকল এলাকা থেকেই কিন্তু বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা এসেছেন, এবং তারা কিন্তু তাদের স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা আসলে তাদের যে দেশনেত্রীর কথা বলছেন, এবং তারা তাদের নেত্রীর সুস্থতা কামনা করছেন, এবং তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন সেই প্রত্যাশা তারা করে সেটি বলে তারা আসলে স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে দীর্ঘ একটি সময় খালেদা জিয়া তাদের নেত্রী সরকারের বেশ রোষানলে পড়েছিলেন, যার কারণে আসলে উন্নত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলেও তিনি কিন্তু সেই সময়টায় দেশের বাইরে গিয়ে তারা সেই চিকিৎসা নেওয়াটা সম্ভব হয় না বা তাকে চিকিৎসা নিতে দেওয়া হয় না। সেই জায়গায় থেকে কিন্তু তারা বলছেন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তারা সেজন্য বেশ আনন্দ প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেই খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার যাত্রাটিকেই তারা আসলে সেই যাত্রায় বিদায় জানাতেই তারা কিন্তু বেশ উৎসব মুখর বা আনন্দ ঘনমুহূর্তে এই সময়টায় তারা খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য তারা এখানে এসেছেন, এবং তারা কিন্তু খালেদা জিয়ার নামে বা তারেক রহমানের নামে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তার সুস্থতা কামনা করছেন। তারা আবার স্বপ্ন দেখছেন যে এই খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এবং আবারও তিনি দেশের
প্রধানমন্ত্রী হবেন, তারা কিন্তু সেই স্বপ্নের কথাটি বলছেন। তারা সর্বোপরি বলা যায় যে আসলে খালেদা জিয়ার যে অসুস্থতা রয়েছে, নানা জটিলতা বা শারীরিক অসুস্থতা, নানা জটিলতায় তিনি এই মুহূর্তে রয়েছেন। তারা কামনা করছেন তিনি যাতে অতি সত্বর সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসেন। সেজন্যই কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু দলে দলে এখানে এসেছেন। আমি যদি বলি বিমানবন্দরের নীলক্ষেত কিংবা নিকুঞ্জ বা বিমানবন্দরের সামনের সড়ক, পুরো সব জায়গায় কিন্তু লোকারণ্য বলা যায়। এবং তারা কিন্তু এখন পর্যন্ত যেটি দেখেছি, সড়কে নেমে কোনো বিশৃঙ্খলা এখনো পর্যন্ত হয়নি বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তারা কিন্তু সকলেই কিন্তু রাস্তার এক পাশে অর্থাৎ ফুটওভার ব্রিজের উপরেই তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন কিংবা তাদের অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন এখান দিয়ে কখন নাগাদ খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে, যেটি কিছুক্ষণ রাত 8টার পরপরই রওনা হওয়ার কথা রয়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে, সেটিরও অপেক্ষা করছেন তারা। তো তাদের আসলে এই যে জমায়েত, তাদের সাথেও কথা বলেছে, তারা বলছেন যে আজকের এই খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য যে যাত্রা, সেটিকে তারা আসলে বিদায় জানানোর জন্যই এখানে এসেছেন। এবং বলা যায় যে নেতাকর্মীদের উপস্থিতিও কিন্তু বেশ চোখে পড়ার মতো। পুরো রাস্তার দুপাশেই কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। তবে রাস্তায় কিন্তু মূল সড়কে যানবাহনে চলাচলে এখন পর্যন্ত ব্যাঘাত ঘটার মতো আমরা কিছু দেখতে পাইনি। তারা সুশৃঙ্খলভাবেই রাস্তার এক পাশেই স্লোগান দিচ্ছেন এবং খালেদা জিয়ার গাড়ি বহরের জন্য, তাকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন। বেগম জিয়ার বিদেশে যাওয়ার উপলক্ষে রাস্তাঘাটে নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এর মধ্যে ইতিমধ্যে দেখেছি যে বেগম জিয়ার বাসভবনের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে গিয়েছেন এবং পরবর্তীতে আবারও সেখানে যাওয়ার চেষ্টা করব তিনি কথা বললে। আমরা এবার যেতে চাই কুর্মিটোলা এলাকায়, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। শামীম রেজা রয়েছেন আমার সহকর্মী সেখানে। শামীম, সড়কে বিএনপি নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন? ব্যাপক নিরাপত্তাও তো অবশ্যই সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চাই। বিএনপি নেতাকর্মীরা রাস্তার পুরো বাম পাশ দিয়ে অবস্থান নিয়েছেন। একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখান থেকে। আমি আছি কুর্মিটোলা হসপিটালের সামনে। সেখানে আসলে নেতাকর্মীদের আসলে উপচে পড়া ভিড়। বিএনপি চেয়ারপারসন বাসা থেকে বের হবেন সম্ভবত 8টারও পরে, কিন্তু তার আগেই রাস্তার পাশে অবস্থান নিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে একটি পলক দেখার জন্য তারা অবস্থান নিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসন যে সমস্ত জটিলতা নিয়ে আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও দেশে ফিরে দলের হাল ধরতে পারেন, সেই প্রত্যাশাই করছেন। আজ রাত 10টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। আগামীকাল বুধবার পৌঁছানোর কথা আছে খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা সহ নানা সমস্যায় আসলে ভুগছেন। শেখ হাসিনা সরকারের আমলে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বারবার আসলে আবেদন করেছেন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। তারা দলের পক্ষ থেকে, বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে তার অসুস্থতা, তার যেসব জটিলতা, এই জটিলতাগুলো আসলে দেশের বাইরে ছাড়া এই ট্রিটমেন্ট কোনোভাবেই সম্ভব নয়। তারপরও শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতে সবশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারি খালেদা জিয়াকে সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশের চিকিৎসার অনুমতি দেওয়া হয়। এরপর আসলে বেশ কিছুটা সময় চলে গেলেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকায় এই দূরযাত্রায় আসলে বিএনপি এবং তার পরিবার থেকে তাকে এতদিন নেওয়া হয়নি।
তবে এই মুহূর্তে আজই তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি পলক দেখার জন্য, তাকে একটু বিদায় দেওয়ার জন্য আসলে নেতা কর্মীরা পুরো কাকুলি থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত অবস্থান নিয়েছেন। তারা প্রত্যাশা করছেন তাদের নেত্রী যে সুস্থতার জন্য লন্ডনে পাড়ি দিচ্ছেন, তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরে দলের হাল ধরবেন। সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন, দলের হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। জানাচ্ছিলেন আপনি সেখানকার পরিস্থিতি ব্যাপক, নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থার দেখছিলাম আমরা এবার লন্ডনে যেতে চাই। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে রিসিভ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সেখানকার পরিস্থিতি জানবো, আমার সহকর্মী হেফাজুল করিম রকিব সেখানে রয়েছেন। রকিব, চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে সেখানে সার্বিক প্রস্তুতি ও বিএনপির কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমরা জানতে চাই আপনার কাছে। আজকে দুপুর ৩-৪ দিকে কিন্তু যুক্তরাজ্যে বিএনপির উদ্যোগে একটা বৈঠক হচ্ছে, যেখানে তারা ডিসিশন নেবে বেগম খালেদা জিয়াকে কিভাবে তারা রিসিভ করবে। তবে এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য মতে যে লন্ডন সময় আগামীকাল, আজকে হচ্ছে মঙ্গলবার, লন্ডন সময় আগামীকাল সকাল ৬টা ৫ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। সেটা নামার পরে সেখানে কিন্তু রিসিভ করবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পুত্রবধূ জোবাইদা রহমান। তারা দুজনেই তাকে রিসিভ করবেন, সাথে থাকবেন যুক্তরাজ্যের সিনিয়র নেতৃবৃন্দ, তারাও থাকবেন সাথে। সেখান থেকে ডাইরেক্ট ওনাকে নিয়ে দেওয়া হবে যেই সেন্ট্রাল লন্ডনের মালিবন রোডের যেই লন্ডন ক্লিনিক, সেই লন্ডন ক্লিনিকে ওনাকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে বেসিক্যালি তার চিকিৎসা হবে এবং এই সবগুলো দেখভাল করবেন বেসিক্যালি তারেক রহমান, বড় ছেলে তারেক রহমান, এবং চিকিৎসা ক্ষেত্রে সবগুলো দেখভাল করবেন জোবাইদা রহমান। আমাদের কাছে এখন পর্যন্ত সেই তথ্যগুলো রয়েছে। তবে যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনায় রয়েছেন, কারণ গত ২০১৭ সালের জুলাই মাসে বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছিলেন, প্রায় ২ মাস লন্ডনে ছিলেন। এবার তখন কিন্তু যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদের সাথে দেখা করছে, একটা সমাবেশে উনি উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এবার কিন্তু সেটা সম্ভব হবে বলে মনে হয় না, কিন্তু উনি যেহেতু অনেক অসুস্থ সেটার কারণে। তবে তারপরেও যুক্তরাজ্যের বিএনপি নেতাকর্মীদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে তারা যারা বিমানবন্দরে না যায়, কিন্তু আমরা বুঝতে পারছি অনেকে হয়তো বিমানবন্দরে যেতে পারে তাকে রিসিভ করার জন্য, তাকে এক নজর দেখার জন্য। তবে সম্ভব নাও দেখার সম্ভাবনা রয়েছে, কারণ উনি কোন দিক দিয়ে বের হবে সেটার কোনো নিশ্চিত নেই, কিভাবে হবে সেটার কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মী আম যে প্রবাসীরা তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনায় আছে যে খালেদা জিয়া ৭ বছর পর লন্ডনে আসবেন, তাকে সবাই এক নজরে দেখবেন, অন্তত সে চিকিৎসার জন্য লন্ডনে থাকবেন, দেখতে না পারলেও তো লন্ডনে থাকবেন, সেটাও কিন্তু অনেকে সেটার জন্য কিন্তু উৎসাহ উদ্দীপনায় আছেন। আমার পর্যন্ত এই পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে এবং আমরা হয়তো আরো বিস্তারিত তথ্য জানতে পারবো আগামী, যখন আজকে যে যুক্তরাজ্য বিএনপির যে বৈঠকটা হবে সেই বৈঠকের পর আরো বিস্তারিত আমরা তথ্য পাবো। রকিব, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বুধবার আবার শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মন গড়া ও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবীরা। এর আগে গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। যে মামলায় নথিতে ওনার কোনো যোগসূত্র নেই, তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশন দিয়েছিলেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন।
লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। -2 ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার, এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে সব সংস্কারের প্রয়োজন নেই, তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে সরকার আরও 6 মাস সময় নেবে। সংস্কার সংক্রান্ত 6টি কমিশন 15 জানুয়ারি রিপোর্ট দেবে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনার মাধ্যমে আসা সিদ্ধান্তের ভিত্তিতে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো 6 মাস আমরা সময় নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগের সরকারের সময় কারা অর্থ পাচার করেছে সেই প্রতিবেদনও দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার কার্যক্রম চলমান। যাদের আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। র্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে আসেনি। আমার কাছে এটা এখন বলতে আসেনি, আসলে হয়তো বলতে পারবো। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, এরপর সব ধরনের চালের দাম বাড়েনি। বাজার নিয়ন্ত্রণে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চাল আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা দাবি করেন, চাহিদা অনুযায়ী মজুদ থাকায় রোজায় পণ্যের দাম বাড়বে না। আমনের ভরা মৌসুমে নতুন ধানের চাল বাজারে, কিন্তু দাম না কমে বরং বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা, আর মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। যদিও অর্থ উপদেষ্টার দাবি, সব ধরনের চালের দাম বাড়েনি। স্পেসিফিক আইটেম বিষয়ে আমাদের যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। সাবসাইডের মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলা এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1,000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া, ঢাকায় এসে তার 30,000 টাকা দিতে হচ্ছে। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে আমদানি শুল্কও কমানো হয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 50,000 মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আজকেও বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে, তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেব। উপদেষ্টা জানান, রোজার আগে নতুন কোনো শুল্ক আরোপ কিংবা ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না সরকার। রোজার ব্যাপারে মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপার শুনতে পাবো। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত
এবং সবার জন্য এগুলো খুব এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে। অর্থ উপদেষ্টা জানান, কর ব্যবস্থা বাস্তবসম্মত করা হবে, বাড়ানো হবে করের আওতা। বহু ব্যবসায়ী আছে, তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবছর বোর্ডের সব বই শিক্ষার্থীরা কবে পাবে তা এখনও জানেন না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রতি বছরই মার্চ এপ্রিলের আগে সব বই পায় না শিক্ষার্থীরা। দেশের সক্ষমতা কত সেটা এই বছরই প্রথম দেখা যাচ্ছে এবং তাতে করে তো দেরি হবে। দেশের ভিতরে আপাতত কিছু ঘাটতি আছে, সেগুলো বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে, সবাই সব বই পাবে এটা আমি জানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্যই জানানো হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বেরিয়ে আসছে একের পর এক অনিয়মের প্রমাণ। বাংলাদেশে কর্মরত দ্বৈত নাগরিকদের মাধ্যমে মানি লন্ডারিংয়ে জড়িত থাকার প্রমাণও পেয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলন করে দুদক মহাপরিচালক। তিনি জানান, মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে কাজ করছে দুদক। এরই প্রেক্ষিতে সরকারি সকল মন্ত্রণালয় অধিদপ্তরে কর্মরত দ্বৈত নাগরিকত্বের কর্মকর্তা কর্মচারীদের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনঃনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। একই সাথে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মোহাম্মদ আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য গাইবান্ধা ৪ এবং তার স্ত্রীর প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুজ্জামান শেখর সাবেক সংসদ সদস্য মাগুরা ১ এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার শাহজাহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১.৫ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সংস্কৃত ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এই সময় তিনি বলেন, জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। প্রধান বিচারপতি আশাবাদ ব্যক্ত করেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের শাশ্বত নীতি অনুসরণ করা হবে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য, বিচারপতিগণ এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার। কনসালটেশনের বেসিসে আইন সংশোধন করা হয়েছে এখানে, এবং সেখানে যা যা প্রয়োজন একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি।
7 জানুয়ারি ফেলানী হত্যা দিবসের সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর শাখা। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল এই আয়োজন। সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ হাইজ্যাক করার মাধ্যমে ভারত সীমান্ত হত্যা চালু রেখেছে। ভারত নীতি বদল না করলে তাদের সাথে সম্পর্ক রাখার আর কোনো সুযোগ নেই। দিল্লির সেবাদাস আর কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে আক্তার হোসেন এবং তিনি বলেন, কেউ ভারতের দালালির চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি এমন সকল চুক্তি বাতিলের আহ্বান জানান তিনি। ফেলানী সহ সকল সীমান্ত হত্যার বিচারের দাবিও জানানো হয় সমাবেশে। শেখ হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। বাংলাদেশ ভারত রক্তাক্ত সীমান্তে ফেলানী সহ বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে গণজমায়েত করেছে মানবাধিকার সংগঠন অধিকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়। সেখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দিল্লির গোলামি বাংলাদেশের মানুষের গ্রহণ করবে না। ভারতের সাথে ন্যায্যতার সম্পর্ক চায় বাংলাদেশ। জনগণের মধ্যে বিভক্তি থাকায় ভারত সেই সুযোগ গ্রহণ করে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, যারা ক্ষমতায় যায় তারা দেশের মালিক বনে যায় আর বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দেয়। শেখ হাসিনাও তার দলের লোক ছাড়া বাকি সবাইকে রাজনীতির বাইরে ছুড়ে ফেলেছিল। এর ফলেই তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নতুন বাংলাদেশের অর্থনীতিতে গণতন্ত্র ফেরাতে হবে, আমলাতন্ত্র বাদ দিয়ে করতে হবে সত্যিকারের বাণিজ্য কূটনীতি, তাহলে বিনিয়োগে আগ্রহ পাবেন বিদেশিরা। এমন মন্তব্যই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে যুক্তরাজ্য বাংলাদেশ বাণিজ্য নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার আনা জরুরি। যুক্তরাজ্যের বাজারে বিলিয়ন ডলারের ব্যবসা করে বাংলাদেশ। মূল বাণিজ্য পোশাক খাত ঘিরে, এর বাইরে ওষুধ, চামড়া, কৃষি ও প্লাস্টিক নিয়েও সম্ভাবনা কম না। এটি আরও বাড়াতে পারে আইসিটি, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, কিন্তু বড় পরিসরে সেই সুযোগ আদায় করা যায়নি। উল্টো বাংলাদেশ দেশটি থেকে বছরে আমদানি করছে $50 কোটি পণ্য। সমাধান জানতে মঙ্গলবার সেমিনারের আয়োজন করে যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স ও বিটিএমএ। উদ্যোক্তারা বলেন, বিদেশি ক্রেতারা পোশাকের ন্যায্য দাম দিচ্ছে না, প্রশ্ন আছে শুল্ক কাঠামো নিয়েও। তবে ভিয়েতনামের আদলে মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে এই জটিলতা কমানো সম্ভব। 70% of the market which is man-made fiber. এখন পোশাকের বাজারে 70% চাহিদা কৃত্রিম সুতার। অনেক ধরনের কাঁচামাল থেকে এই পণ্য তৈরি করা সম্ভব, কিন্তু এগুলো আমদানির পর্যাপ্ত নীতিমালা দেশে নেই। অন্তর্বর্তী সরকারকে অনেক কঠিন সময় পার করতে হচ্ছে। কাজেই নতুন রাজনৈতিক সরকার আসার আগে এসব পরিবর্তন আসবে কিনা আমরা জানি না। But we don't have a policy. We have enormous potentials to grow more. পোশাক খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। প্রযুক্তি ও গবেষণাতেও একসাথে কাজ করা সম্ভব। ভিয়েতনামের আদলে বর্তমান সরকার যদি যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেয়, তাহলে রফতানি অনেক বাড়ানো সম্ভব। Unethical practices, buying practices. বিদেশি ক্রেতারা অনেক সময় পোশাকের অন্যায্য দাম দেন। বড় ব্র্যান্ড এসব করলে আমাদের বিপদে পড়তে হয়। অনুরোধ করব যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা যেন এই বিষয়ে আলাদা নজর দেন। পাশাপাশি এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানো উচিত, তাহলে ব্যবসায়ীরা কিছুটা দম ফেলার সুযোগ পাবেন। প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য নিয়ে আলোচনা রাজনৈতিক মোড় নেয়। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেকেলে রাজনীতি নিয়ে ভেবে বসে থাকলে চলবে না। অন্যদিকে নীতি নির্ধারকদের মানসিকতা বদলানোর তাগিদ দেন ব্রিটিশ এমপি রূপা হক। It seems strange to me as an outsider, 2 families have dominated everything for 54 years. I mean, আমাদের দেশে রাজি রানা আছে. So we have a royal family in the UK and we understand that they're descended, I think, if you believe the thing, from God, and they have blue blood. And so it's a family thing, you can accept that. But in politics, that to me seems a bit strange. Democratization of the economy. মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, and liberalization of the economy. আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনি ব্যুরোক্রেসির থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে। বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর্মীদের অবদানের প্রতি সম্মান জানাতে বার্ষিক ফ্যাক্টরি ডে উদযাপন করেছে এসএসজি। নারায়ণগঞ্জের
ভুলতায় জমকালো আয়োজন ছিল এই উপলক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ বলেন, এসএসজির সাফল্যের পেছনে কর্মীদের কঠোর পরিশ্রম রয়েছে। এই আয়োজন কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলবে বলে জানান তিনি। এ সময় মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার সার্ভাইভার ট্রাস্টের ঘোষণাও দেন ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ। আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।